আচ্ছা, যদি বলা হয় যে ছোটবেলা থেকে শিখে এসেছি পার্টস অফ স্পিচ হচ্ছে 8 ধরনের, আমি যদি বলি এটা ভুল, অবাক হচ্ছ? ইন্টারজেকশন অ্যাকচুয়ালি কোনো পার্টস অফ স্পিচই নয়। ওয়েলকাম টু দ্য সেকেন্ড পার্ট অফ পার্টস অফ স্পিচ। ইন দ্য প্রিভিয়াস পার্ট, আগের পার্টে আমরা ভার্ব পর্যন্ত দেখেছিলাম। এখন বাকি যে পার্টস অফ স্পিচগুলো আছে এই ভিডিওতে আমি তাদের ওভারঅল ভিউ দেব। তো আজকের ভিডিওতে আমি শুরু করব অ্যাডভার্ব দিয়ে। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর ভালো লাগলে তো একটা লাইক হবেই। এছাড়াও আমি আমার এই চ্যানেলে গ্রামার রিলেটেড যা কিছু পরপর ভিডিও আপলোড করতে থাকবো, তোমরা যদি পারো অবশ্যই ওখানে বেল বাটনটা প্রেস করে রাখবে, তাহলে কি হবে, ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকবে। চলো, অ্যাডভার্ব। অ্যাডভার্ব আমরা ছোটোবেলা থেকে একটা আমাদের পড়ানো হতো, গ্রামার বই ধরে ধরে মুখস্থ করানো হতো। অ্যাডভার্ব হচ্ছে একটি শব্দ যেটা কিনা একটি ভার্ব বা একটি অ্যাডজেক্টিভ বা অন্য একটি অ্যাডভার্বকে মডিফাই করে, বা ওই শব্দ বা ওই অ্যাডজেক্টিভ বা ভার্ব বা অ্যাডভার্ব সম্বন্ধে নতুন কোনো কিছু বলে। অ্যাডভার্ব তো আমরা যে সংজ্ঞাটা একটু আগে আমরা বললাম, সেই সংজ্ঞাটা আমি এখানে ইংরেজিতে লিখে দিয়েছি। An adverb is a word which modifies the meaning of a verb, first a verb, an adjective, other adverb or adverbs. অর্থাৎ একটা বাক্যে অ্যাডভার্বের কাজটা কি সেটা আমি এখানে বলে দিলাম, যে অন্য কোনো অ্যাডজেক্টিভ বা ভার্ব বা আদার অ্যাডভার্বকে মডিফাই করবে। মডিফাই করা মানে নতুন কোনো মানে যোগ হবে। তাহলে ওটা জানার আগে বা এই যে সংজ্ঞাটা ডেফিনেশনটা বোঝার আগে আমরা চলো দুটো বাক্য আমার এখানে দেওয়া আছে, দুটো বাক্যের উদাহরণ এখানে দেওয়া হয়েছে, সেই দুটো বাক্যকে আমরা দেখি। এখানে লাল কালি যেতে দেওয়া আছে সেটা অবশ্যই বুঝতে পারছো, অ্যাডভার্ব। এ টল বয় ইজ রানিং। এই এতটা পর্যন্ত যদি আমার বাক্যটা হতো, ধরো এই এতটা পর্যন্ত আমার বাক্য এখানেই শেষ হতো। দেয়ার ইজ নো অ্যাডভার্ব। এই বাক্যটাতে একটা আছে, আর্টিকেল আছে, টল অ্যাডজেক্টিভ আছে, নাউন আছে, অ্যান্ড মেন ভার্ব আছে, কিন্তু এখানে কোনো অ্যাডভার্ব নেই। তো যখনই আমি এই কুইক শব্দটা বলে দিলাম এখানে, কুইকলি, এই কুইকলি শব্দটা অ্যাকচুয়ালি মডিফাই করছে রান। ইন হুইচ ওয়ে অর কীভাবে, হাউ। আমি যখন কোশ্চেন করছি হাউ, রানিং করছে ছেলেটাই, রান করছে, হাউ তার ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার, কুইকলি দ্রুত রানিং করছে, দ্রুত ছুটছে। এই দ্রুত শব্দটা অ্যাকচুয়ালি মডিফাই করছে ভার্ব রানকে। তাহলে রান, এই কুইকলি শব্দটা হচ্ছে একটা অ্যাডভার্ব। দ্বিতীয় বাক্যে দেখো, এ ভেরি টল বয়। আমরা একটু আগে জেনেছি যে টলটা অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ। তো এখানে এই ভেরি শব্দটা কি করেছে না, টল এই অ্যাডজেক্টিভটার একটা নতুন অর্থ জোগাড় করেছে। কি না, ডিগ্রি। কীরকম, এ ভেরি টল বয়। টল সম্বন্ধে আমরা জানতাম, টল বয় ছেলেটি একটি, এটা যেহেতু একটু নাউন, এই নাউন সম্বন্ধে বলেছে অ্যাডজেক্টিভ। আবার এই কেমন টল না, ভেরি টল। তাহলে এই অ্যাডজেক্টিভ সম্বন্ধে বলছে এই ওয়ার্ডটা ভেরি টল। তাহলে দেখেছো, ভেরি ওয়ার্ডটা অ্যাকচুয়ালি মডিফাই করছে টল, যেটা কিনা একটা অ্যাডজেক্টিভ। কেমন টল, ভেরি টল। সেকেন্ড যে অপশানটা, এই ভেরি শব্দটা এখানে মডিফাই করছে। আবার আমি বসিয়েছি, দেখো, রানিং ভেরি কুইকলি আমি জানি এটা একটা অ্যাডভার্ব, একটু আগেই দেখেছি। তো কুইকলি, সে যে দ্রুত দৌড়চ্ছে, দ্রুত, কেমন দ্রুত না, ভেরি কুইকলি, খুব দ্রুত। তাহলে দেখো, দ্রুত এখানে এই ভেরি শব্দটা মডিফাই করছে কুইকলি মানে একটা অ্যাডভার্ব ছিল, সেই অ্যাডভার্বকে মডিফাই করছে কোন ওয়ার্ডটা, ভেরি।
এই ভেরি ওয়ার্ডটা মডিফাই করছে কুইকলি শব্দটিকে, অতএব অ্যাডভার্বকে। অতএব দেখো আমি তিনটে, এই ডেফিনেশনের তিনটে আমি ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেল। একটা হচ্ছে ভার্ব রানিং কুইকলি, কুইকলি ভার্বকে মডিফাই করছে। অ্যান অ্যাডজেক্টিভ ভেরি টল, টলটা একটা অ্যাডজেক্টিভ, তাকে মডিফাই করছে। এবং আদার অ্যাডভার্বস, এখানে কুইকলি একটা অ্যাডভার্ব, তাকে মডিফাই করছে ভেরি শব্দটা। এখন যদি বলি, এইটুকুই আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি যে এই তিনটে শব্দকে মডিফাই করে, তিনটে পার্ট অফ স্পিচকে মডিফাই করে অ্যাডভার্ব। এছাড়াও অ্যাডভার্ব আরও অনেক শব্দকে মডিফাই করে। কিভাবে? চলো উদাহরণসহ দেখাই। আমি কতগুলো বাক্য লিখেছি এবং এই বাক্যগুলোর একটি করে শব্দ আমি লাল কালিতে লিখেছি। আমরা ছোটোবেলা থেকেই শিখেছি যে একটা অ্যাডভার্ব ভার্ব অ্যাডজেক্টিভ বা অন্য একটা অ্যাডভার্বকে মডিফাই করে বা তার সম্বন্ধে নতুন কোনো অর্থ যোগ করে বা তার সম্বন্ধে কিছু বলে। এটা ছাড়াও আরও অন্যান্য পার্ট অফ স্পিচ বা আরও অন্যান্য শব্দ, এমনকি বাক্যকেও মডিফাই করতে পারে একটা অ্যাডভার্ব। পুরো হোল সেন্টেন্স বা পুরো বাক্যকেও মডিফাই করে বা কোনো ফ্রেজকে মডিফাই করতে পারে, এমনকি কোনো প্রিপোজিশনকে মডিফাই করতে পারে এবং কনজাংশনকেও মডিফাই করতে পারে, পার্টিসিপলকেও মডিফাই করতে পারে। দেখে নিই প্রথম বাক্যে যদি লক্ষ্য করো, দ্য বার্ড ইজ ফ্লাইং এক্স্যাক্টলি ওভার মাই হেড। দেখো এখানে ওভার শব্দটা, ওভার মাই হেড, আমরা জানি এটা প্রিপোজিশন একটা। এখন ওভার মাই হেড প্রিপোজিশনের এই যে শব্দটা, এটা প্রিপোজিশন। কীরকম না, এক্স্যাক্টলি ওভার। এক্স্যাক্টলি কীরকমভাবে ওভার, মানে কীরকমভাবে উপর দিয়ে গেছে, এক্স্যাক্টলি ওভার, ঠিক একদম মাথার উপর দিয়ে। তাহলে এই শব্দটা অ্যাকচুয়ালি এখানে বাক্যের অন্য কোনো শব্দকে সে মডিফাই করেনি, এটা মডিফাই করেছে ঠিক ওভার, অর্থাৎ প্রিপোজিশন সম্বন্ধে আরও বলেছে, একদম স্পেসিফিক্যালি বলেছে এক্স্যাক্টলি ওভার মাই হেড। অতএব একটা অ্যাডভার্ব কিন্তু প্রিপোজিশনকেও মডিফাই করতে পারে। দ্বিতীয় বাক্যে দেখো, আই ক্যান নট ডু ইট অনলি বিকজ আই এম ইল। এই বিকজটা কি আমরা জানি, এটা একটা কনজাংশন। কি কনজাংশন সেটা আমি একটু কনজাংশনের চ্যাপ্টার এলে আমি অবশ্যই বলবো। এটাকে আমরা বলি সাব অর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন, সাব অর্ডিনেটিং কনজাংশন, সেগুলো আমরা একটু পরেই আমি বলছি। এখানে কনজাংশন, এই কনজাংশনটা কি করেছে দেখো, দুটো বাক্যকে যুক্ত করেছে, লিঙ্ক করেছে। এই লিঙ্কটা যদিও এটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, অর্থাৎ স্বাধীনভাবে নয় পরাধীনভাবে লিঙ্ক করেছে। এই যে বিকজ শব্দটা, বিকজ শব্দটা এখানে একটা কনজাংশনের উদাহরণ, ইজ অ্যান এক্সাম্পল অফ কনজাংশন। তাহলে দেখো এই অনলি যে অ্যাডভার্বটা, এটা কাকে মডিফাই করেছে, অনলি বিকজ, বিকজ আই এম ইল, আই ক্যান নট ডু ইট বিকজ আই এম ইল, আই ক্যান নট ডু ইট অনলি বিকজ আই এম ইল। মানে অন্য কোনো কারণে আমি করতে পারতাম, শুধুমাত্র এই জন্য যে আমি ইল, এই জন্য আমি করতে পারছি না। তাহলে এই অনলি শব্দটা অ্যাকচুয়ালি কনজাংশন সম্বন্ধে বা কনজাংশনকে মডিফাই করেছে, নতুন করে অর্থ জুগিয়েছে, বা আমরা বলতে পারি সিম্পলি মডিফাই করেছে। অনলি বিকজ, কারণ কি না, অনলি বিকজ, এই অনলি শব্দটা অ্যাকচুয়ালি তাহলে কনজাংশনকে মডিফাই করেছে। তাহলে অ্যান অ্যাডভার্ব ক্যান মডিফাই এ প্রিপোজিশন অ্যান্ড এ কনজাংশন ইন এ সেন্টেন্স। একটা বাক্যের মধ্যে একটা প্রিপোজিশন, একটা কনজাংশনকেও সে মডিফাই করতে পারে। পরের শব্দটায় চলে এসো, পরের বাক্যটায় চলে এসো। টুডে দ্য ওয়েদার ইজ ভেরি চার্মিং। এই চার্মিং শব্দটা দেখে কি মনে হচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? তাহলে কিন্তু ওটা ভুল করছো। টুডে দ্য ওয়েদার ইজ, এই ইজটা হচ্ছে এখানে মেন ভার্ব। এটা ইজটা মানে কন্টিনিউয়াসের ইজ নয়, এটা চার্মিংটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা একটা পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। দ্য ওয়েদার ইজ সেটা কি, যখন পার্টিসিপল এবং জিরান্ড এই নন ফাইনাইটের চ্যাপ্টারটায় আমরা যাব,
যখন আমি ওটা নিয়ে ভিডিও করব তখন ভালো করে বলে দিচ্ছি। কেমন চার্মিং? ভেরি চার্মিং, ভেরি চার্মিং। তাহলে চার্মিংটা পার্টিসিপলটা এখানে মডিফাই করলো কার দ্বারা? না ভেরি অর্থাৎ একটা অ্যাডভার্বের দ্বারা। চার্মিং সুন্দর, চার্মিং মানে বুঝতেই পারছো মনোমুগ্ধকর। কেমন মনোমুগ্ধকর? তার ডিগ্রি আরও বাড়িয়ে দিল, অর্থাৎ এটা অ্যাডভার্ব অফ ডিগ্রি আমরা জানি। তো ভেরি চার্মিং। পরের বাক্যে দেখো, তাহলে এখানে একটা পার্টিসিপলকে মডিফাই করেছে। এখানে পরের বাক্যে দেখো, আই এম ব্যাডলি ইন নিড অফ মানি। এই ইন নিড অফ মানি এটা অ্যাকচুয়ালি ফ্রেজ। ফ্রেজ মানে কি? ফ্রেজ যখন আমি ক্লজ এবং ফ্রেজের চ্যাপ্টার ওখানে ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। ফ্রেজ মানে কি? দেখো সবসময় মনে রাখবে যে শব্দগুচ্ছের কোনো ভার্ব থাকবে না, ফাইনাইট ভার্ব থাকবে না। ভার্ব বলতে সবসময় মনে রাখবে ফাইনাইট ভার্বকেই আমি মিন করি বা সবাই মিন করে। ইন নিড অফ মানি এখানে কোনো ভার্ব নেই, কিন্তু কয়েকটা শব্দগুচ্ছ যার একটা অর্থ আছে, বাট ইট ল্যাক্স ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব ছাড়া এটা হয় না। তো এইটা একটা আমরা বলতে পারি ফ্রেজ। ফ্রেজ এবং ক্লজের মধ্যে পার্থক্য এটাই, একটা ফাইনাইট ভার্ব থাকে আর একটা ফাইনাইট ভার্ব থাকে না। তো ব্যাডলি কিটা? এটা পুরো ফ্রেজটাকেই মডিফাই করছে। ইন নিড অফ মানি, আমার টাকার প্রয়োজন হচ্ছে খুব। কেমন? আই এম ব্যাডলি, খুব খারাপভাবে আমার টাকা দরকার, অর্থাৎ আমার টাকা না পেলে আমার খুব কোনো একটা খারাপ অবস্থা হতে যাচ্ছে। সো ব্যাডলি এই সিচুয়েশানটা, এই শব্দটা অ্যাকচুয়ালি আমার যে টাকার অভাব সেটাকে আরও ডিপলি এবং আরও স্ট্রংলি সেটাকে অ্যাফার্ম করলো, অর্থাৎ সেটাকে মডিফাই করলো, একটা ফ্রেজকে মডিফাই করলো। ফরচুনেটলি হি পাসড দ্য এক্সাম, এটা একটা মেন সেন্টেন্স। এই মেন সেন্টেন্স হি পাসড দ্য এক্সাম, এই পুরো ফরচুনেটলি আগে বসে এই পুরো অ্যাডভার্বটা পুরো এই অ্যাডভার্বটা পুরো বাক্যটাকেই মডিফাই করছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে একটা অ্যাডভার্ব, একটা ভার্ব, একটা অ্যাডজেক্টিভ, একটা কোনো বাক্যে অবশ্যই বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে। তাছাড়াও এটা মডিফাই করতে পারে কি? প্রিপোজিশন, কনজাংশনকে একটা বাক্যের মধ্যে মডিফাই করতে পারে, অথবা একটা পার্টিসিপলকে মডিফাই করতে পারে, অথবা একটা ফ্রেজকে মডিফাই করতে পারে, অথবা পুরো গোটা একটা সেন্টেন্সকে মডিফাই বা নতুন কোনো অর্থ দান করতে পারে। নেক্সট, কাইন্ডস অফ অ্যাডভার্বস। এখন অ্যাডভার্বসের কত ধরনের হয় সেটা আমরা এখানে দেখছি। এখানে আমি 5টে লিখেছি, পরের আবার লিখবো আরও 3টে। তো এখানে প্রথমেই বলে রাখি অ্যাডভার্বস অফ টাইম। তো অ্যাডভার্বস অফ টাইম কখন হয়? না যেটা কিনা দেখায় হোয়েন। সো হোয়েন কখন এই ধরনের বোঝায়। দেখো এখানে যতগুলো উদাহরণ দেওয়া আছে, শো হোয়েন অর্থাৎ ইট শোজ হোয়েন। এখানে দেখো টাইম, মূলত টাইম। হোয়েন মানে কি? আমরা টাইম বোঝাই। তো টাইমগুলো দেখা আছে এখানে, দেখো টুডে, ইয়েস্টারডে, নাও, লেট, টুমরো, এটসেট্রা। এছাড়াও আরও অনেক অ্যাডভার্বস অফ টাইম আছে। অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি অর্থাৎ কতবার, হাউ অফন, ইট শোজ হাউ অফন, কতবার। এইগুলো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, যেমন দেখো অলওয়েজ সব বার সব সময়। নেভার, এটাকে একবারও নয়, তার মানে কি? ওটা অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। অফন প্রায়, ফ্রিকুয়েন্টলি বারবার, এটসেট্রা ইত্যাদি ইত্যাদিকে বলা হয় অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্বস অফ প্লেস, এটা দেখায় শো হোয়ার, কোথায় কোথায়। না এখানে দেখো একটা প্লেস এই ধরনের বোঝাবে, যেমন অ্যাওয়ে, ভেরি, এভরিওয়্যার, ফার, নিয়ার, আপ, আউটসাইড, এটসেট্রা। আপও তোমার এখানে প্রিপোজিশনও হয়, আবার আপ অ্যাডভার্বসও হয়, সে পরে দেখাবো। 5, অ্যাডভার্বস অফ ডিগ্রি অর কোয়ান্টিটি, যেটা কিনা শো করে হাউ মাচ অর ইন হোয়াট ডিগ্রি। এখানে হাউ মাচ বা ইন হোয়াট ডিগ্রি এইটা বোঝাবে কতটা, যেমন টু, এনি, ভেরি, সো, র্যাদার, এটসেট্রা। এগুলোকে বলা হয় অ্যাডভার্বস অফ কোয়ান্টিটি অর অ্যাডভার্বস অফ ডিগ্রি। নেক্সটে আমি চলে আসি অ্যাডভার্বস অফ অ্যাফার্মেশন বা অ্যাডভার্বস অফ নেগেশন। অ্যাফার্মেশন মানে জানো হ্যাঁ সূচক, নেগেশন মানে না সূচক। তো অ্যাফার্মেশন করার জন্য, যেমন আমি কোনো একটা বাক্য বললি, শিওরলি আই উইল ডু ইট। এই যে শিওরলি এই শব্দটা হচ্ছে কি? অ্যাফার্ম করা হচ্ছে, ইয়েস, অর্থাৎ হ্যাঁ আমি এই কাজটা করব। শিওরলি, সার্টেনলি, নট, ইয়েস। তবে হ্যাঁ একটু মনে রেখো, ইয়েস যখন একা বসবে, ডু ইউ ওয়ান্ট আ ম্যাঙ্গো? ইয়েস।
এই ইয়েসটা হচ্ছে সম্পূর্ণ তখন বাক্য প্রকাশ করছে। যাই হোক, তাহলে শিওরলি, সার্টেনলি, নট, ইয়েস এটসেট্রা এগুলো হচ্ছে অ্যাডভার্বস অফ নেগেশন অর অ্যাফার্মেশন। অ্যাডভার্বস অফ রিজন, কারণ আমরা অনেক সময় বাক্যে ব্যবহার করি কারণ এইটা। যেমন আমি বলতেই পারি হি দেয়ারফর লেফট হিজ অ্যানসেস্ট্রাল হোম, সেই জন্য সে তার পৈতৃক বাড়ি ছেড়ে চলে গেল। তাহলে এইখানে যে দেয়ারফর, এই দেয়ারফর শব্দটা অ্যাকচুয়ালি কি না রিজন, কারণ বলেছে, কোনো একটা কারণ থাকতেই পারে, সেই জন্য সে চলে গেল। সেই দেয়ারফর এই যে অ্যাডভার্বটা মডিফাই করছে, তাই এটা বলছে যে এটা হচ্ছে অ্যাডভার্বস অফ রিজন, একে এই ক্যাটাগরিতে ফেলানো হয়েছে। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব আমরা দেখেছি WH যে শব্দগুলো দিয়ে আমরা যখন কোয়েশ্চেন করছি ওগুলোকে অ্যাডভার্ব হিসেবে। হোয়েন ডিড ইউ ইট দ্য ম্যাঙ্গো, হোয়ার ডু ইউ লিভ, কোথায় তুমি বাস করো, হাউ ডাজ হি ডু ইট, সে এটা কীভাবে করে। ওকে, এই সমস্ত যে বাক্যগুলো যেগুলো ইন্টারোগেটিভ অর্থাৎ কোয়েশ্চেন বোঝায়, প্রশ্ন বোঝায়, সেগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ অ্যাডভার্বস। এরপর অ্যাডভার্বসের একটা গুরুত্বপূর্ণ অংশ আমরা বলতে পারি অ্যাডভার্বকে বাক্যের কোথায় আমরা বসাবো, দ্যাট ইজ হোয়াট ইজ দ্য প্লেস অফ অ্যান অ্যাডভার্ব। এইটা কিন্তু খুব ভালো করে জানতে হবে। এইটা জানা না হলে আমরা কি হয় অনেক সময় ভুলভাল অ্যাডভার্বকে বসিয়ে ফেলি, অর্থাৎ যেখানে প্রপারলি যেখানে বসার কথা সেখানে আমরা অ্যাডভার্বকে আমরা বসাই না। সেখানে কোথায় কোথায় ভুল হয় আমি পরপর দেখিয়ে যাচ্ছি। প্রথমে হচ্ছে অ্যাডভার্বস অফ ম্যানার, অর্থাৎ হাউ, কিভাবে, যেটা আমরা বলি। তো এখানে সবসময় মনে রাখবে আফটার দ্য ভার্ব যদি কোনো অবজেক্ট থাকে, অবশ্যই এখানে অবজেক্ট আছে, তাহলে আফটার দ্য ভার্ব, এখানে কোনো অবজেক্ট নেই, এখানে মেন ভার্ব রেনিং, এটা অক্সিলিয়ারি ভার্ব, ইট ইজ রেনিং হেভিলি। এই অ্যাডভার্ব অফ ম্যানারের ক্ষেত্রে কোথায় বসবে, আফটার দ্য ভার্ব হেভিলি বসেছে, ভার্ব রেইন তার সঙ্গে আইএনজি কন্টিনিউয়াস আছে বলে। সেকেন্ড বাক্যে দেখো আফটার দ্য অবজেক্ট হচ্ছে ক্রিকেট, সে ক্রিকেট খেলে ভালো। তো আমি এটাকে অবজেক্ট কেন বলছি আমরা জানি, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর, ভার্বকে হুম বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে আমরা বলি অবজেক্ট। তো এখানে অবজেক্টটা কি হচ্ছে, কি ক্রিকেট, সে কি খেলে ক্রিকেট অবজেক্ট, তারপর বসে অ্যাডভার্ব অফ ম্যানার। তেমনি অ্যাডভার্ব অফ প্লেস সেটাও কিন্তু সবসময় আফটার দ্য ভার্ব হি উইল কাম হেয়ার, এই হেয়ারটা আফটার দ্য ভার্ব বসেছে। আই সার্চড এভরিওয়্যার, আমি প্রত্যেকটা জায়গায় খুঁজেছি, সার্চড ভার্ব, তারপরে বসেছে এভরিওয়্যার। ইন কেস অফ অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি মানে অর্থাৎ হাউ অফন, কতবার, সেই যে অ্যাডভার্বসগুলো সবসময় মনে রাখবে সাবজেক্ট এবং ভার্বের মধ্যিখানে বসবে, ক্লিয়ার। কিন্তু যদি ভার্বটি একাধিক ওয়ার্ড হয়, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব এবং মেন ভার্ব দুটো হয়, এখানে দেখো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অক্সিলিয়ারি হ্যাভ এবং মেন ভার্বের পাস্ট পার্টিসিপল টোল্ড, টেল ভার্বের টোল্ড। যদি অক্সিলিয়ারি থাকে এবং মেন ভার্ব থাকে সব সময় তাদের মধ্যিখানে অর্থাৎ প্রথম অক্সিলিয়ারির পর বসবে, ক্লিয়ার। 3 নম্বর বাক্যে দেখো সেই একই, এখানে সাবজেক্ট আই এবং মেন ভার্ব হচ্ছে হ্যাভ, এটা অক্সিলিয়ারি নয়, এটা হ্যাভ মেন ভার্ব, হ্যাঁ মেন ভার্ব হিসেবে কাজ করছে, টু হ্যাভ। তো এইখানের ক্ষেত্রে আমি আবার বলেছি যে এটা হচ্ছে সাবজেক্ট এবং মেন ভার্বের মধ্যিখানে বসেছে ইউজুয়ালি। আরেকটা উদাহরণ দেখিয়েছি, হি হ্যাজ জাস্ট গান আউট, দেখো এই জাস্ট শব্দটা একটা অ্যাডভার্ব এবং সেইটা হ্যাজ মেন ভার্বের আগে অর্থাৎ অক্সিলিয়ারি এবং মেন ভার্বের মধ্যিখানে বসেছে। এটা বিশেষ করে অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি, আর কিছু অ্যাডভার্ব এইভাবে বসে। যদি বাক্যের ভার্ব, অ্যাম,
বা ইজ বা আর বা ওয়াজ বা ওয়্যার হয়, তাহলে সবসময় মনে রাখবে এখানে আই অ্যাম লেট ফর স্কুল, নেভার শব্দটা বসবে যদি সাবজেক্টটা ভার্বটা বি ভার্ব হয় এবং সেটা মেন ভার্ব হিসেবে কাজ করে, তাহলে সবসময় বি ভার্বের পরে বসবে অ্যাডভার্ব। আই অ্যাম নেভার লেট, রাজু ইজ অলওয়েজ অ্যাট অফিস, হি ওয়াজ নেভার অ্যাট হোম অন সানডেজ। তাহলে সবসময় মনে রাখবে যে অক্সিলিয়ারি নয়, এটা মেন ভার্ব, এখানে মেন ভার্ব বি ভার্বের পর বসবে সবসময় অ্যাডভার্ব। এই হচ্ছে অ্যাডভার্বের প্লেস। এছাড়াও আরও অনেক খুঁটিনাটি আছে যেগুলো আমি পরে যখন অ্যাডভার্ব করব, তার ডিগ্রি, অ্যাডভার্বেরও কম্প্যারিজন হয়, ডিগ্রি চেঞ্জ হয়, সেগুলোও আমরা দেখব যখন আমি অ্যাডভার্ব নিয়ে আলাদা করে একটা ভিডিও করব। তাহলে চলো এরপর চলে আসি আমরা প্রিপোজিশন। নেক্সট ইম্পর্ট্যান্ট পার্টস অফ স্পিচ, অফকোর্স প্রিপোজিশন। প্রিপোজিশন শব্দটার মানের মধ্যেই লুকিয়ে আছে, বা শব্দটাকে আমরা যদি ঠিক করে খেয়াল করি তাহলেই কিন্তু পুরো ট্রিক্সটাই লুকিয়ে আছে। হোয়াট ইজ প্রিপোজিশন? প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থা। এখন পূর্বে কার অবস্থা, তার আগে আমরা দুটো বাক্য দেখে নিই, সেটা বোঝানোর আগে আরও ভালোভাবে বুঝতে পারবে। দ্য বুক ইজ দ্য টেবিল, বাক্যটার কোনো অর্থ হলো? দ্য বুক ইজ দ্য টেবিল, টেবিলটাই বই। দেয়ার ইজ এ কাউ দ্য ফিল্ড, বাক্যটার কোনো অর্থ হলো না, অদ্ভুত অর্থ। দ্য বুক ইজ দ্য টেবিল, বইটাই টেবিল, টেবিলটাই বই। নো, দিস ইজ অ্যাবসার্ড। যদি না আমি এখানে একটা শব্দ বসাই, অন, অন দ্য টেবিল। দেয়ার ইজ এ কাউ ইন দ্য ফিল্ড, দ্য ক্যাট জাম্পড অফ দ্য চেয়ার। এই তিনটে শব্দ বসাতেই বাক্যগুলোর একদম সুন্দরভাবে পূর্ণ মানে হয়ে গেল। বইটি টেবিলের উপরে আছে, দেয়ার ইজ এ কাউ, সেই ঘাসের মাঠ, সেই মাঠের মধ্যে গরুটি আছে। দ্য ক্যাট জাম্প অফ দ্য চেয়ার, চেয়ার থেকে লাফিয়ে উঠল। তো এই যে শব্দগুলো বসালাম, অন, ইন, অফ, এই যে তিনটে শব্দ যে বসালাম, এটা কি করেছে অ্যাকচুয়ালি, এই বাক্যের কাজটা কি করেছে ভালো করে লক্ষ্য করো। যদি দেখো দুটো বাক্যে, এই বাক্যে দুটো নাউন আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে বুক আর একটা হচ্ছে দ্য টেবিল। আমি অবশ্যই ডেফিনিট আর্টিকেলটাকে বাদ দিলাম, দ্য বুক এবং দ্য টেবিল। এখন প্রিপোজিশন মানে সব সময় প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের প্রিপজিশন, অর্থাৎ পূর্বে অবস্থান করবে। দেখো এটা অবস্থান করছে ঠিক পূর্বে, নাউন বা প্রোনাউন, সেটা প্রোনাউনও হতে পারে, তার পূর্বে অবস্থান করবে। কি করবে অবস্থান করে? না ওই বাক্যে দুটো শব্দের মধ্যে রিলেশন তৈরি করছে। দেখো বইটি টেবিলের উপরই আছে, এইখানে শব্দটার মধ্যে রিলেশনশিপ তৈরি হলো। যদি না এইটা থাকতো তাহলে কোনো রিলেশনই তৈরি হতো না, বইটি টেবিল, টেবিলটার বই, সম্ভব নয়। এখানে দুটো নাউনের মধ্যে রিলেশন তৈরি হয়েছে, এখানে দুটো নাউনের মধ্যে রিলেশন তৈরি হয়েছে। সেকেন্ড, দেয়ার ইজ এ কাউ ইন দ্য ফিল্ড। দেখো দ্য ফিল্ড এটাও হচ্ছে নাউন, তার আগে বসেছে ইন, প্রিপজিশন, প্রিতে পূর্বে বসেছে। কাউটাও কিন্তু একটা নাউন। এই কাউ, এখানে সম্পর্কটা কার মধ্যে তৈরি হয়েছে? দুটো নাউনের সঙ্গে তৈরি হয়েছে সম্পর্ক। দ্য কাউ কোথায়? না ইন দ্য ফিল্ডে, ফিল্ডের মধ্যে। তাহলে না প্রিপজিশন ইজ এ ওয়ার্ড দ্যাট ইজ প্লেসড বিফোর এ নাউন অর এ প্রোনাউন। এটা প্রোনাউনও হতে পারত, যাই হোক, নাউন, প্রোনাউন না, বা নাউন কোনো ইকুইভ্যালেন্টের আগে বসে, নাউনের ইকুইভ্যালেন্ট মানে জিরান্ড হতে পারে। তো ইকুইভ্যালেন্টের আগে বসে দুটো বাক্যের দুটো শব্দের মধ্যে রিলেশন তৈরি করছে, এই জন্য একে বলা হয় প্রিপজিশন। পরেরটায় দেখো, দ্য ক্যাট জাম্পড অফ দ্য চেয়ার। এখানে কার সঙ্গে করছে? না নাউনের আগে বসেছে, দ্য চেয়ারের আগে বসেছে, নাউনের আগে কে? না অফ, প্রিপজিশন।
তার এইটা ভার্ব, এই যে অ্যাকশন ডিনোট করছে তার সঙ্গে তৈরি করছে সম্পর্ক, এখানে ভার্বের সঙ্গে তৈরি করছে সম্পর্ক, কে না অফ প্রিপোজিশন। সো দ্যাট ইজ হোয়াই আমি যদি বাক্যটাকে বা প্রিপোজিশনটাকে আমি যদি একটা ডেফিনেশনের আকারে দিই, প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড, ভেরি গুড, অন ইন অফ প্লেসড বিফোর এ নাউন অর এ প্রোনাউন, প্লেসড বিফোর এ নাউন, এখানে নাউনে আমি দেখিয়েছি সব, টু শো দ্য রিলেশনশিপ, কী করছে রিলেশনশিপ তৈরি করছে, রিলেশনশিপ কার সঙ্গে, এখানে বুকের সঙ্গে দ্য টেবিল, এখানে ফিল্ডের সঙ্গে কাউ, দুটো নাউন, এখানে দুটো নাউন, এখানে ভার্বের সঙ্গে চেয়ার, নাউনে করেছে রিলেশন করেছে, দ্যাট ইজ টু শো রিলেশনশিপ বিটুইন, ওই যে নাউন বা নাউনের আগে বসলো বা প্রোনাউনের আগে বসলো, ওই নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্য একটা শব্দের সঙ্গে রিলেশন তৈরি করেছে, টু রিলেশনশিপ বিটুইন নাউন অর প্রোনাউন অ্যান্ড আদার ওয়ার্ডস ইন এ সেন্টেন্স। এখানে দেখো, এখানে এই শব্দটার সঙ্গে, এখানে এই নাউনের সঙ্গে, এখানে এই ভার্বের সঙ্গে রিলেশন তৈরি করেছে। দিস ইজ কল্ড প্রিপোজিশন। প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থা, কার পূর্বে না নাউন অথবা প্রোনাউন। নেক্সট আমরা শিখব কাইন্ডস অফ প্রিপোজিশনস। সাধারণত আমরা তিন ভাগে ভাগ করে থাকি, যে সিম্পল প্রিপোজিশন, তোমরা দেখেছো সিম্পল প্রিপোজিশন কি, এই যে যেগুলো উদাহরণ এখানে দেওয়া হয়েছে, সিম্পলি নাউন বা প্রোনাউনের আগে বসবে অ্যাট, ফর, ফ্রম, অন, অফ, আউট এটসেট্রা, আরও অনেক উদাহরণ আছে তোমরা জানো, এগুলোকে বলা হয় সিম্পল প্রিপোজিশন। নেক্সট হচ্ছে একটু ইন্টারেস্টিং, এটাকে বলা হয় কম্পাউন্ড প্রিপোজিশন। এখন কম্পাউন্ড শব্দটার মানেই জানো যুক্ত, কম্পাউন্ড মানেই হচ্ছে যুক্ত, তার মানে হচ্ছে কি না প্রিপোজিশন যেটা কিনা যুক্ত হচ্ছে, এমন যুক্ত হয়ে প্রিপোজিশন তৈরি হচ্ছে। কম্পাউন্ড মানে যেহেতু যুক্ত হওয়া, তাহলে কম্পাউন্ড প্রিপোজিশন মানে প্রিপোজিশন যেটা কিনা অন্য কোনো শব্দের সঙ্গে যুক্ত হয়ে একটা প্রিপোজিশন গঠন করছে নতুন। কি সেটা না এই শব্দগুলো কি হয় না কোনো নাউন বা প্রোনাউন, কোনো নাউন বা অ্যাডজেক্টিভ বা কোনো অ্যাডভার্বের আগে বসে প্রিফিক্স হয়। প্রিফিক্স মানে জানো আগে যেটা বসে প্রিফিক্স, পরে যেটা বসে সাফিক্স। প্রিফিক্সিং করে কার সঙ্গে প্রিফিক্সিং করে না টু এ নাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের সঙ্গে, কার না একটা প্রিপোজিশনের। মূলত কি দেখবে এ দিয়ে অনেক প্রিপোজিশন শব্দ শুরু হয়েছে বা বি দিয়ে শুরু হয়েছে। এ সাধারণত অর্থ হচ্ছে নো, বি মানে বাই অর্থাৎ দেখো এখানে অ্যাক্রস, এ এই যে এখানে যে এটা দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি এটা হচ্ছে শর্ট অফ অন নো। অ্যাক্রস, অ্যালং, অ্যাবাউট, অ্যামং, অ্যারাউন্ড, বিহাইন্ড, এই যে প্রিপোজিশনগুলো এটাকে বলা হয় কম্পাউন্ড প্রিপোজিশন বা যুক্ত প্রিপোজিশন। এছাড়াও এক ধরনের প্রিপোজিশন আছে যেটাকে বলা হয় ফ্রেজ প্রিপোজিশন। ফ্রেজ প্রিপোজিশন, হোয়াট ইজ ফ্রেজ প্রিপোজিশন না ফ্রেজ অর্থাৎ শব্দগুচ্ছ, যেটা কিনা সিঙ্গেল ইউনিট হিসেবে কি কাজ করছে না প্রিপোজিশনের কাজ করছে, যেটা একটা সিঙ্গেল প্রিপোজিশনের কাজ করছে। বাট এটা একটা ফ্রেজ মানেই তোমরা জানো, আমি এর আগেও বলেছি ফ্রেজ মানে কি শব্দগুচ্ছ যার একটা অর্থ থাকবে, বাট দেয়ার ক্যান নট বি এনি ফাইনাইট ভার্ব কিন্তু থাকবে না। তো এটাকে আমরা বলছি কাইন্ডস অফ প্রিপোজিশনস। এছাড়াও সবসময় মনে রাখবে প্রিপোজিশনের চ্যাপ্টার অনেকগুলো হবে, প্রিপোজিশন অন্তত 2-3 থেকে 4খানা বা 5খানা ভিডিও হতে পারে। সো স্টে টিউনড, আরও ভিডিও যখন পরপর আমি প্রিপোজিশনের উপর করব তখন ডিটেলসে আরও অনেক কিছু আলোচনা হবে। নেক্সট পার্টস অফ স্পিচ ইজ কনজাংশন। পরের যে পার্টস অফ স্পিচটা নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে কনজাংশন, জয়েন করে, যেটা কনজয়েন করে বা কনজাংশন মানে জয়েনিং করা। তো কনজাংশন ইজ এ ওয়ার্ড, একটা ওয়ার্ড দেখো যদি বাক্যগুলোকে লক্ষ্য রাখো ভালো করে, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেল। দেখো এখানে দুটো ইন্ডিপেন্ডেন্ট বাক্য, সবসময় মনে রাখবে কনজাংশনের ক্ষেত্রে এখানে দুটো ইন্ডিপেন্ডেন্ট বাক্য অথবা একটা ইন্ডিপেন্ডেন্ট বাক্য আবার একটা ডিপেন্ডেন্ট বাক্য, অর্থাৎ একটা স্বাধীন বাক্য একটা নির্ভরশীল বাক্য হতে পারে। তো এখানে দুটো ইন্ডিপেন্ডেন্ট বাক্য একটা শব্দ দিয়ে যুক্ত হয়ে একটাই সিঙ্গেল সেন্টেন্স ফর্ম করেছে, দিস ইজ কল্ড কনজাংশন, কারণ দুটো সেন্টেন্স এখানে জয়েন করেছে একটি সিঙ্গেল সেন্টেন্স রূপে। নেক্সট বাক্যে হি ইজ স্লো বাট হি ইজ শিওর,
এখানে একইভাবে দুটো সিম্পল সেন্টেন্স বা আমরা বলতে পারি দুটো ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স যুক্ত হয়েছে বাট কনজাংশন দিয়ে। আই হ্যাভ এ ফুটবল অ্যান্ড আই প্লে উইথ ইট। সিমিলারলি এখানেও তাই হয়েছে, দুটো সেন্টেন্স এখানে যুক্ত হয়েছে আই হ্যাভ এ ফুটবল, আই প্লে উইথ ইট, দুটোকে জয়েন করেছে কে অ্যান্ড দ্বারা। তাহলে মানে কনজাংশনের একটা বড় কাজ আমরা দেখলাম, সেন্টেন্সকে জয়েনিং করে। কি করে না, সেন্টেন্সকে জয়েনিং করে, জয়েন করায়। সেটা ইকুয়াল র্যাঙ্ক হতে পারে, অর্থাৎ দুটো ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স হতে পারে, অথবা একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স একটা ডিপেন্ডেন্ট সেন্টেন্স। সেটা আমি যখন সাবঅর্ডিনেটিং কনজাংশনে আসবো তখন আমি বলবো কীভাবে হয়। 4 নম্বরের দেখো এটা একটু অন্যরকম হয়ে গেল। 2 and 2 মেক 4, এই ভার্বটার সাবজেক্ট হচ্ছে 2 and 2। তো 2 and 2 এখানে দুটো ওয়ার্ড 2 and 2, এটা দুটো ওয়ার্ডকে যুক্ত করেছে অ্যান্ড। তাহলে কনজাংশনের আরও একটা কাজ কি না, ওয়ার্ডকে যুক্ত করে, ওয়ার্ডকে জয়েন করে বা যুক্ত করে। তাহলে আমরা বলতেই পারি এই কনজাংশন ইজ এ ওয়ার্ড, কনজাংশন হলো একটি শব্দ দ্যাট জয়েন সেন্টেন্সেস, যেটা জয়েন করে বা যুক্ত করে সেন্টেন্সেস বা বাক্যকে, অ্যান্ড সামটাইমস ওয়ার্ডস, মাঝে মাঝে শব্দকেও যুক্ত করে। তাহলে শব্দ বা বাক্যকে যুক্ত করে কার কাজ না, কনজাংশনের কাজ। পরিষ্কার? কনজাংশন অনেক সময় একটা ভালো কাজ করে, সেটা হচ্ছে কন্ট্রাক্টেড ফর্মে নিয়ে আসে। যেমন আমি যদি উদাহরণ দিয়ে লিখি, এটা সুবিধে হয়। এটা কি কন্ট্রাক্টেড ফর্ম মানে, কন্ট্রাক্টেড ফর্ম মানে হচ্ছে যেটাকে ছোট করে দেওয়া। সুবিধেটা কি না, একটা বড় বাক্য আমাকে লিখতে হয় না। যেমন আমি যদি বলি হি ইজ পোর বাট অনেস্ট, এখানে অ্যাকচুয়ালি দেখে মনে হচ্ছে দুটো শব্দ যোগ হয়েছে, পুওর অ্যান্ড অনেস্ট, পুওর অ্যান্ড অনেস্ট, বাট এটা অ্যাকচুয়ালি দুটো বাক্যকে কন্ট্রাক্টেড ফর্মে বা ছোট ফর্মে করা হয়েছে। বাক্যটা অ্যাকচুয়ালি হি ইজ পুওর বাট হি ইজ অনেস্ট। এখন কেন হয়েছে না, দুটো বাক্যেরই সাবজেক্ট এক, তাই আমি একটা সাবজেক্ট দিয়েই এখানে পুওর অ্যান্ড অনেস্টকে আমি করে দিলাম পুওর অ্যান্ড অনেস্ট। সেই জন্যই আমাকে এই হিজটা লিখতে হলো না, একদম কন্ট্রাক্ট করে দিলাম, ছোট বাক্য হয়ে গেল হি ইজ পুওর বাট অনেস্ট। কিন্তু অ্যাকচুয়ালি বাক্যটা হচ্ছে হি ইজ পুওর বাট হি ইজ অনেস্ট, অনেক বড় বাক্য হয়ে যাচ্ছে। তো কনজাংশনের আরেকটা কাজ হচ্ছে একটা সেন্টেন্সকে কন্ট্রাক্টেড বা ছোট করে দেওয়া। ক্লিয়ার? এরপরে আমরা শিখব কনজাংশনের প্রকারভেদ। কীরকম কনজাংশন, এটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ এটা আমরা অনেকেই জানি না। এই কনজাংশনের যে বিভিন্ন রকমের প্রকারভেদ হয়, শুধু কনজাংশনটা জানি কি, কিন্তু যে বিভিন্ন রকমের প্রকারভেদ হয় সেগুলো আমরা জানি না। এরপরে চলে এসো এই যে সংযুক্ত করা বা কনজাংশনের সংযুক্তকরণ। এই যে কনজাংশনগুলো যেগুলো বাক্য বা শব্দকে সংযুক্ত করে, এগুলোকে মূলত দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, আরেকটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশনকে আবার 4 ভাগে ভাগ করা যায়। কিউমুলেটিভ বা কপিউলেটিভ কনজাংশন, যেটা কিনা অ্যাড করে, দুটো বাক্যকে যুক্ত করে, এবং সবসময় কোঅর্ডিনেটিং মানে যে দুটো বাক্যকে যুক্ত করবে সেই দুটো বাক্যই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট বাক্য। প্লাস ইন্ডিপেন্ডেন্ট, দুটো বাক্য হলে দুটো ইন্ডিপেন্ডেন্ট বাক্য, স্বাধীন বাক্য, ইকুয়াল টার্মে যুক্ত করে, সেই জন্য একে বলা হয় কোঅর্ডিনেটিং। কেউ কারো অধীন নয়, বশ নয়, সাবঅর্ডিনেট নয়। তো দুটো ইকুয়াল টার্মে যেহেতু যুক্ত করছে দুটো বাক্যকে, এবং এই যুক্ত হওয়ার যে কোঅর্ডিনেটিং কনজাংশন আছে এটা 4 ভাগে ভাগ করা যায়। কিউমুলেটিভ বা কপিউলেটিভ যেটা অ্যাড করে, যেমন অ্যান্ড, যেমন তোমরা জানো অ্যান্ড, আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড হি র্যান অ্যাওয়ে, দুটো বাক্যকে যুক্ত করছে। অ্যাডভার্সেটিভ অর্থাৎ কন্ট্রাস্ট, বৈপরীত্য বোঝাবে। হি ইজ পুওর বাট হি ইজ অনেস্ট, পুওর এবং অনেস্ট দুটো বৈপরীত্য। যদিও ছোটোবেলা থেকে শিখে এসেছি, মানে বলতে চাচ্ছে যে পুওর মানেই সে ন্যাচারালি ডিসঅনেস্ট হবে, কিন্তু এই ভদ্রলোকের ক্ষেত্রে অনেস্ট, এটা কিন্তু বাক্যটা ঠিক নয়। যাই হোক, অ্যাডভার্সেটিভ বাট
যেটা আমরা কন্ট্রাস্ট বা বৈপরীত্য প্রকাশ করছে। কিন্তু যেটা আমরা বলি, সে খুব ভালো ছেলে কিন্তু সে এইটা করে ফেলেছে, তার মানে একটা কন্ট্রাস্ট বোঝাচ্ছে, বৈপরীত্য বোঝাচ্ছে, তার এটা করা উচিত ছিল না তার চরিত্রগত দিক থেকে, বাট এটা করে ফেলেছে। অল্টারনেটিভ বা ডিসজাংটিভ, যেটা কিনা তোমাকে একটা চয়েস দেবে, হয় এটা না হলে ওটা, হয় এটা না হলে ওটা। যেমন চয়েস দিচ্ছে, অর, ইদার অর, নিদার নর, বাট নট অনলি বাট অলসো, এইগুলোকে বলা হয় অল্টারনেটিভ বা ডিসজাংটিভ। এখানে আরেকটা ইনফরমেশান জেনে রাখো, এই ইদার অর বা নিদার নর এইগুলোকে বলা হয়, এগুলো গ্রুপে আসে বলে কনজাংশনগুলো, এগুলোকে বলা হয় কো রিলেটিভস। ঠিক আছে, ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো একসঙ্গে আসে। ইলেটিভ, কিছু কিছু কনজাংশন আছে যেখানে তুমি বাংলায় বলে না উপসংহার টানা, অর্থাৎ এই সেই জন্য এইটা হলো, এই যে উপসংহার টানা, একদম এই কারণের জন্য এইটা হয়েছে, এই যে উপসংহার টানলে সেইটাকে বলা হয় ইনফারেন্স বা ইলেটিভ কনজাংশন। তাহলে কিউমুলেটিভ বা কপিউলেটিভ, অ্যাডভার্সেটিভ, অল্টারনেটিভ বা ডিসজাংটিভ কনজাংশন, ইলেটিভ বা ইনফারেন্স, যেমন ফর, হেন, সেই জন্য ইত্যাদি। সাবঅর্ডিনেটিং কনজাংশনটা কি না, সাবঅর্ডিনেট মানেই যেন একে অপরের দাসত্ব করাকেই বলে সাবঅর্ডিনেট। যেমন আমরা অফিসে কি বলি, ও আমার সাবঅর্ডিনেট, মানে ও আমার আন্ডারে চাকরি করে। তো সাবঅর্ডিনেট মানেই এখানে বুঝতে হবে একটা ক্লজ আরেকটা ক্লজকে জয়েনিং করবে, এবং একটা ক্লজের মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ স্বাধীন ক্লজ, এবং আরেকটা হবে ডিপেন্ডেন্ট ক্লজ। এই যে জয়েনিংগুলো হচ্ছে, এই জয়েনিং ওয়ার্ডটাকে বলা হচ্ছে, যে কনজাংশন দিয়ে জয়েন করছে তাকে বলা হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন। যেমন সাবঅর্ডিনেটিং ক্লজ হয় সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ইত্যাদি ক্লজ, যখন ক্লজের চ্যাপ্টার আরও ডিটেলসে আলোচনা হবে ওগুলো। তো এখানে দেখো একটা বাক্য আমি লিখে উদাহরণটা দিয়েছি বলে, না হলে বুঝতে যাতে অসুবিধে না হয়। হি র্যান অ্যাওয়ে বিকজ হি ইজ অ্যাফ্রেড, এখানে দুটো একটা ক্লজ, স্বাধীন ক্লজ হচ্ছে হি র্যান অ্যাওয়ে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বিকজ হি ইজ অ্যাফ্রেড এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এখন এই দুটো ক্লজকে যুক্ত করেছে একটাই কনজাংশন, সেটা হচ্ছে বিকজ, হি র্যান অ্যাওয়ে বিকজ হি ইজ অ্যাফ্রেড। তো এই কনজাংশনটাকে বলা হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন। এরকম অনেক সাবঅর্ডিনেটিং কনজাংশনের উদাহরণ আছে, আফটার, বিকজ, ইভ, দ্যাট, দো, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। ক্লিয়ার? তো নেক্সট ইন্টারজেকশন। আচ্ছা, যদি বলা হয় যে ছোটোবেলা থেকে শিখে এসেছি পার্টস অফ স্পিচ হচ্ছে 8 ধরনের, আমি যদি বলি এটা ভুল, অবাক হচ্ছ? ইন্টারজেকশন অ্যাকচুয়ালি কোনো পার্টস অফ স্পিচই নয়। এতে এতদিন এত বইয়ে লেখা আছে পার্টস অফ স্পিচ, স্যার এটা কীরকম করে হচ্ছে? এটা ঠিক, আমি কোন অর্থে বলছি ভালো করে দেখবে। ইন্টারজেকশন, তার আগে আমরা একটু দেখে নিই, আমি এইটা উদাহরণটা আমি পরে আসছি। দুটো বাক্য, এখানে 3টে আমি বাক্য লিখেছি, তার পাশে আর একটা করে ওই বাক্যটাকেই লিখেছি একটু অন্যভাবে। উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, হি ইজ নো মোর, ইট ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার। দ্বিতীয় বাক্যে দেখো, হুররা উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, অ্যালাস হি ইজ নো মোর, ওয়াও ইট ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার। এই দুটো বাক্যের ইন্টোনেশন বা আমার যে টোনটা, আমি যে টোনটায় বললাম, সেই দুটার টোনটার মধ্যে পার্থক্য খুঁজে পাচ্ছ, ডিফারেন্সিয়েট করতে পারছো? হ্যাঁ, এই বাক্যের মধ্যে আমার কোনো ইমোশনটা প্রকাশ হচ্ছিল না, কোনো ইমোশনই আমি প্রকাশ করিনি। তুমি আমাকে দেখে বলতে পারবে না আমি যখন বাক্যটা বলছি উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, আমার আনন্দ হচ্ছে কি, দুঃখ হচ্ছে কি, কষ্ট হচ্ছে কি, যন্ত্রণা হচ্ছে, নাথিং, ইউ ক্যান পারসিভ নাথিং। বাট আমি যখন বলছি হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, তখন তুমি বুঝতে পারছো যে আমার খুব আনন্দ হচ্ছে। সেটা আমি কিসের মাধ্যমে প্রকাশ করছি? এই হুররা শব্দ থেকে। তারপরই একটা এক্সক্লামেশন মার্ক দিয়েছি, এবং বাক্যটা শেষে আমাদের কিন্তু আমরা নর্মালি ফুল স্টপ মার্কটা দিই। হি ইজ নো মোর, হি ইজ নো মোর, হেলাস হি ইজ নো মোর। মানে এই অ্যালাস শব্দটা দিয়ে আমার মনে যে গ্রিফ, যে কষ্ট, যে দুঃখটা সেটা উৎপন্ন হলো, সেইটা এই ইমোশনটা প্রকাশ পেল একমাত্র এই শব্দটার দ্বারা। 3 নম্বর, ওয়াও ইট ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার। এখানেও একইভাবে এই ওয়াও শব্দটা ব্যবহার করেছি। এই ওয়াও শব্দটা অ্যাকচুয়ালি এটা
কি প্রকাশ পাচ্ছে আমার মনের মধ্যে, যে বিস্মিত ভাব, ফুলটা দেখে, সুন্দর ফুলটা দেখে আমার মনের মধ্যে যে বিস্ময় ভাবটা প্রকাশ পাচ্ছে। তাহলে ইন্টারজেকশন, ইন্টার প্লাস জেকশন, এই হুররা, অ্যালাস, ওয়াও, এটাকে বাক্যের মধ্যে ইন্টার মধ্যে বাক্যের মধ্যে কি করা হচ্ছে, জেক্ট করা হচ্ছে, ইনজেক্ট করা হচ্ছে, জেকশন অভ্যন্তরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, বাক্যের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। কিন্তু কাজ কি না, একটাই কাজ, জাস্ট ওই শব্দটার দ্বারা আমার ইমোশন বা আমার যে মানসিক অবস্থা বা আমার যে আবেগ, সেই আবেগটাকে প্রকাশ করা। দিস ইজ কল্ড ইন্টারজেকশন। এখন আমি প্রথম কথায় আসি, হোয়াই ইট ইজ কল্ড, স্যার হোয়াই ইট ক্যান নট, ইট শুড নট বি কল্ড এ পার্টস অফ স্পিচ, বিকজ only because it does not have any grammatical relationship with the rest of the word। অর্থাৎ বাক্যের মধ্যে বাকি যে শব্দগুলোর সঙ্গে গ্রামাটিক্যালি কোনো রকম কোনো কানেকশান নেই। ক্লিয়ার? এই অ্যালাসটাকে আমি তুলে নিলেও শুধু ইমোশনটা প্রকাশ পাচ্ছে, কিন্তু এই বাক্যের সঙ্গে একে মডিফাই করছে না, একে মডিফাই করছে না, একে, কিন্তু বাকি সমস্ত পার্টস অফ স্পিচের ক্ষেত্রে সে বাক্যে বসে একটা নির্দিষ্ট কাজ করছে, অন্য কোনো একটা শব্দের সঙ্গে রিলেশনশিপ তৈরি করছে বা মডিফিকেশন করছে, যাই হোক, বাট এখানে এই শব্দগুলোর কোনো কাজ নেই এক্সেপ্ট টু এক্সপ্রেস মাই ইমোশনস, ইয়োর ইমোশনস। এই ইমোশনস প্রকাশ করা ছাড়া এর আর কোনো কাজ নেই। সো সুপারফিশিয়ালি বাক্যের সঙ্গে থাকে বা প্যারেন্থেটিক্যালি বাক্যের সঙ্গে থাকে ভাষা, বাট ইট ডাজন্ট হ্যাভ এনি বন্ডিং উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ডস। তাহলে পার্টস অফ স্পিচ শেষ। প্রথম ভিডিওর আমার পার্টস অফ স্পিচের দুটো ভিডিও পার্ট হলো, একটা পার্ট 1 হয়েছে, পার্ট 2 এটা। এর পরের দিন হবে নাউন এবং তার ডিটেলস আলোচনা হবে। Stay tuned and please subscribe my channel, as well as if you like this video, hit the like button and press the bell, of course, তাই না? And of course, if you have any queries, if you have any question, please feel free to write me in the inbox-এ বা আমার কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা লিখবে, অবশ্যই। ঠিক আছে, টাটা, বাই, see you next day.